সাদিয়া সেই মহিলা যার ৭ জন স্বামী নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আপনি কি কখনো এমন কোনো মহিলার কথা শুনেছেন যার ৭ জন স্বামী ছিল এবং ৭ জনই নিখোঁজ হয়ে গিয়েছিলেন? কোনো লাশ নেই, কোনো চিহ্ন নেই, শুধু একটি খালি বিছানা আর একটি বন্ধ ঘর। আজ আমি আপনাকে সাদিয়ার গল্প শোনাব। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ অবশ্যই হবেন। এমন এক মহিলার গল্প যার সম্পর্কে গ্রামবাসী বলতো, এই যখন আসে তখন পুরুষরা চলে যায়। ৭ বছর, ৭টি বিয়ে, আর ৭ জন পুরুষই নিখোঁজ। এই গল্পটি সেই ছোট্ট গ্রামের যেখানে সাদিয়া থাকত। ২৫ বছরের এক এমন মহিলার যার মুখ দেখলে নজর ফেরে না এবং যার কণ্ঠস্বর শুনলে পথচলতি পথিকও থমকে দাঁড়ায়। সে যখন বাজার দিয়ে যেত তখন মানুষ রাস্তা ছেড়ে দিত, কিন্তু পেছন থেকে ফিসফাস ভেসে আসত। প্রথম স্বামী বিয়ের ৩য় মাসে নিখোঁজ হয়, দ্বিতীয়জন ৪০ দিন পর, তৃতীয়জন মাত্র ২ সপ্তাহে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কেউ ১ মাসের বেশি টেকেনি। আর প্রতিবার যখন কোনো পুরুষ নিখোঁজ হতো, সাদিয়ার বাড়িতে একটি করে ঘর বন্ধ হয়ে যেত। প্রথম স্বামী চলে যাওয়ার পর প্রথম ঘরটি বন্ধ হয়েছিল, দ্বিতীয়জনের পর দ্বিতীয়টি। এখন ৬টি ঘর বন্ধ ছিল এবং ৭ম ঘরটি তখনও খালি ও খোলা ছিল। কেউ কখনো সেই বন্ধ ঘরগুলোতে উঁকি দেওয়া সাহস করেনি। একবার এক প্রতিবেশী জিজ্ঞেস করেছিলেন যে এই ঘরগুলো কেন বন্ধ। তখন সাদিয়া হেসে শুধু এটুকুই বলেছিল, স্মৃতি আছে ওগুলোতে। প্রতিবেশী সেই দিনের পর আর কখনো জিজ্ঞেস করেননি। তারপর একদিন গ্রামে এক যুবক এলো, কামরান, ২৮ বছর বয়স, অন্য শহর থেকে। সে সাদিয়ার সৌন্দর্যের গল্প শুনে এসেছিল এবং সাদিয়ার অতীত সম্পর্কে তার কিছুই জানা ছিল না। গ্রামবাসীরা রুখল, বোঝালো, মিনতি করল যেন সে ফিরে যায়, কিন্তু কামরান হেসে বলল, আমি ডরাই না। বিয়ে ঠিক হয়ে গেল। নিকাহের রাতে কামরানের মুখে ছিল হাসি, আর সাদিয়ার মুখে সেই একই হাসি। সেই হাসি যা আগের ৬ জন পুরুষও দেখেছিল এবং তারপর নিখোঁজ হয়ে গিয়েছিল। পরদিন সকালে গ্রামবাসীরা কামরানের দরজায় কড়া নাড়ল, কোনো সাড়া এলো না। দরজা ভাঙা হলো তো ঘর খালি ছিল। কামরানের কোনো চিহ্ন ছিল না, শুধু বিছানায় একটি কাগজ পড়েছিল, মাত্র ৩টি শব্দ, ও মানুষ নয়। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। সবাই সাদিয়ার বাড়ির দিকে তাকালো। ৭ম ঘরটি, যা এতক্ষণ খোলা ছিল, এখন বন্ধ হয়ে গেছে এবং ভেতর থেকে সাদিয়ার হাসির শব্দ আসছিল। ৭ জন পুরুষ গেল, কিন্তু কোথায় গেল? আর ওই বন্ধ ঘরগুলোতে আসলে কি আছে? গ্রামে কামরানের নিখোঁজ হওয়ার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ নিজের ঘর থেকে বেরিয়ে এলো, গুলিতে জমায়েত হলো এবং সবার নজর ছিল সাদিয়ার বাড়ির ওপর। দরজা বন্ধ ছিল, পর্দা টানা ছিল এবং সেই হাসির শব্দ যা সকালে শোনা গিয়েছিল তা এখন বন্ধ হয়ে গেছে। গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি রহমত এগিয়ে গেলেন এবং সাদিয়ার দরজায় কড়া নাড়লেন। ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট, কোনো সাড়া এলো না। তিনি যখন ফিরে আসতে শুরু করলেন তখন দরজা হঠাৎ খুলে গেল এবং সাদিয়া সামনে দাঁড়িয়েছিল, একেবারে ঠিকঠাক, শান্তভাবে, যেন কিছুই হয়নি। সে রহমতের চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, কামরান চলে গেছে আমাকে ছেড়ে, আমি কি করব? রহমতের মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। গ্রামবাসীরা ফিরে গেল, কিন্তু কেউ সন্তুষ্ট ছিল না। রাতে গ্রামের চাতালে মানুষ জমায়েত হলো এবং কথা উঠল। কেউ বলল সাদিয়া খারাপ মহিলা, কেউ বলল তার ওপর কোনো ছায়া আছে, কেউ বলল ৭ জন পুরুষ কি আর এমনি এমনি কোথাও চলে যেতে পারে, কিন্তু কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না। কামরানের লেখা কাগজটি গ্রামের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ওস্তাদ জাভেদের কাছে পৌঁছালো, যিনি সেটি মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, এই লেখা কামরানেরই, কিন্তু দেখো, এই শেষ শব্দটি লেখার সময় কলমের দাগ ছিঁড়ে গেছে, যেন কেউ তার হাত থামিয়ে দিয়েছে। সেই রাতে সমীক নামে এক যুবক, যাকে গ্রামের সবচেয়ে সাহসী ছেলে মনে করা হতো, সিদ্ধান্ত নিল যে সে সাদিয়ার বাড়ির বন্ধ ঘরগুলোর রহস্য জানবে। মাঝরাতে সে একা সেই বাড়ির দেয়ালের কাছে গেল। সে দেয়ালে কান পাতল, ভেতরে কোনো শব্দ ছিল না। তারপর সে উপরে উঠে ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু যেই তার নজর প্রথম বন্ধ ঘরের জানালার ওপর পড়ল, সে তৎক্ষণাৎ নিচে লাফিয়ে পড়ল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল। মানুষ জিজ্ঞাসা করল, কি দেখেছ? কিন্তু সমীরই শুধু একটি বাক্য বলল, ওই ঘরগুলো খালি নয়। আর সেই রাতের পর সমীর আর কখনো ওই বাড়ির দিকে পা বাড়ায়নি। পরের কয়েকদিন গ্রামে অদ্ভুত ও ভয়ানক সব ঘটনা ঘটতে লাগল। যারা সাদিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলতো
তাদের বাড়িতে একে একে বিপদ নামতে লাগল। একজন কৃষকের ক্ষেত যা সকাল পর্যন্ত লকলক করছিল, পরদিন সকালে পুড়ে কালো হয়ে গেল। কোনো আগুন দেখা যায়নি, কোনো ধোঁয়া ওঠেনি। একটি ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ এমন এক রোগে পড়ল যে আর উঠতে পারল না। কারো গবাদি পশু সারা রাত চিৎকার করল এবং সকালের মধ্যে একে একে সব মরে গেল। পশুর শরীরে কোনো ক্ষত নেই, কোনো রোগের চিহ্ন নেই, শুধু প্রাণ চলে গেছে। একটি ঘরের কুঁয়ো যেখান থেকে পুরো গলি জল নিত, একদিন সকালে সেটি শুকনো পাওয়া গেল এবং তার ভেতর থেকে এমন দুর্গন্ধ বেরোল যে কেউ কাছে যেতে পারল না। শিশুদের রাতে ভয়ঙ্কর সব স্বপ্ন আসতে লাগল। তারা চিৎকার করে জেগে উঠত এবং বলতো, সেই মহিলা এসেছিল। কারো বাড়ির দেয়াল কোনো কারণ ছাড়াই ফাটলে ভরে গেল। কারো দরজা নিজে থেকেই রাতে খুলত আর বন্ধ হতো। মানুষ নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল যে এই সব সাদিয়ার কারণে হচ্ছে, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারছিল না। হয়তো কাকতালীয় ছিল, হয়তো ছিল না। কিন্তু ধীরে ধীরে গ্রামবাসীরা সাদিয়া সম্পর্কে কথা বলা বন্ধ করে দিল। এক সপ্তাহ পর সাদিয়াকে আবার বাজারে দেখা গেল। একদম সাধারণ দিনের মতো যেন কিছুই হয়নি। সে সবজি কিনছিল, দোকানদারের সঙ্গে হেসে কথা বলছিল এবং তার চোখে সেই একই গভীরতা ছিল, সেই অদ্ভুত প্রশান্তি। কিন্তু এবার মানুষ একটি জিনিস লক্ষ্য করল। সাদিয়ার নজর গ্রামের সেই প্রতিজন যুবকের ওপর যাচ্ছিল যারা এখনও অবিবাহিত ছিল। যেন সে কাউকে খুঁজছে, যেন সে পরবর্তী জনকে বেছে নিচ্ছে। ওস্তাদ জাবেদ সেই রাতে নিজের ঘরে বসে একটি পুরনো বই খুললেন, যা তার দাদা লিখেছিলেন, সেই গ্রামের ইতিহাস। তিনি সাদিয়ার নাম খুঁজলেন এবং যখন সেই পাতাটি পেলেন তখন তার হাত কেঁপে উঠল। বইয়ে লেখা ছিল, সাদিয়া প্রথমবার এই গ্রামে 50 বছর আগে এসেছিল এবং সেই সময়ও তার বয়স এটাই ছিল, 25 বছর। ওস্তাদ জাবেদ সারা রাত ঘুমাতে পারলেন না। পুরনো বইয়ে যা লেখা ছিল তা তার মাথায় ঘুরছিল। সাদিয়া 50 বছর আগেও এখানে ছিল এবং তার বয়স আজও সেটাই। সকাল হতেই তিনি গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি রহমতের কাছে গেলেন, যার বয়স ছিল 80 বছরের কাছাকাছি। যখন ওস্তাদ জাবেদ জিজ্ঞেস করলেন, চাচা, আপনি কি সাদিয়াকে ছোটবেলায় দেখেছিলেন? তখন রহমতের মুখ সাদা হয়ে গেল এবং তিনি আস্তে করে বললেন, হ্যাঁ, দেখেছিলাম। সে তখনও এমনই ছিল, ঠিক যেমনটা আজ আছে। আমার মা আমাকে বলেছিল ওর থেকে দূরে থাকতে, কিন্তু আমি কখনো বুঝিনি কেন। এখন বুঝতে পারছি। ওস্তাদ জাবেদ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তাহলে 50 বছর আগেও কি পুরুষরা নিখোঁজ হয়েছিল? রহমত মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ, 3 জন পুরুষ নিখোঁজ হয়েছিল এবং তারপর একদিন সাদিয়া নিজে নিখোঁজ হয়ে গেল। গ্রামবাসীরা ভেবেছিল হয়তো মরে গেছে, কিন্তু 7 বছর আগে সে আবার ফিরে এলো। এই কথা শুনে ওস্তাদ জাবেদ উপলব্ধি করলেন যে সাদিয়া যতবার নিখোঁজ হয় ততবারই ফিরে আসে। একদম একই রকম, কোনো পরিবর্তন নেই। ওস্তাদ জাবেদ সিদ্ধান্ত নিলেন যে তিনি সাদিয়ার বাড়ির বাইরে রাতে নজর রাখবেন, হয়তো কোনো সূত্র মিলবে। সেই রাতে তিনি এবং গ্রামের আরও 2 যুবক, আহমেদ ও ইয়াসির, দূর থেকে সাদিয়ার বাড়ির ওপর নজর রাখছিলেন। রাত 2টা পর্যন্ত কিছুই হলো না, কিন্তু তারপর হঠাৎ সাদিয়ার বাড়ির ভেতর থেকে একটি আলো দেখা গেল। না বিদ্যুতের মতো, না মোমবাতির মতো, একটি অদ্ভুত নীল আলো যা স্পন্দিত হচ্ছিল। আহমেদ আস্তে করে বলল, এটা কি? কিন্তু ওস্তাদ জাবেদ তাকে চুপ থাকার ইশারা করলেন। আলোটি প্রায় 10 মিনিট পর্যন্ত ছিল এবং তারপর বন্ধ হয়ে গেল, একদম হঠাৎ, যেন কখনো ছিলই না। পরদিন গ্রামে এক অপরিচিত ব্যক্তি এলো, এক যুবক, বয়স প্রায় 30 বছর, যে নিজের নাম বলল রমজান। সে অন্য শহর থেকে ছিল এবং বলতো যে সে সাদিয়া সম্পর্কে শুনেছে আর তার সঙ্গে দেখা করতে চায়। গ্রামবাসীরা তাকে থামানোর চেষ্টা করল, তাকে জানালো যে এখানে 7 জন পুরুষ নিখোঁজ হয়ে গেছে। কিন্তু রমজান হেসে বলল, আমি তাদের থেকে আলাদা, আমি ওর রহস্য জানতে চাই। ওস্তাদ জাবেদ তাকে বোঝালেন, বাবা, এখানে থেকো না, ফিরে যাও। কিন্তু রমজান বলল, আমি যাব না, আমি জানতে চাই যে ওই 7 জন পুরুষ কোথায় গেল এবং আমি তাদের সূত্র বের করব। রমজান বাজারে সাদিয়ার সঙ্গে দেখা করার পরপরই ওস্তাদ জাবেদকে খুঁজে বের করল এবং আস্তে করে বলল, আমার ভাই সুলতান ওই 7 জন পুরুষের মধ্যে একজন, আমি খালি হাতে ফিরে যাব না। ওস্তাদ জাবেদ থামানোর চেষ্টা করলেন, কিন্তু রমজান বলল, থামাবেন না, শুধু সাথে দিন, আমি সাদিয়ার বাড়ি যাব, তাকে ব্যস্ত রাখব। আপনি পেছনের দেওয়াল দিয়ে ভেতরে আসুন এবং ওই বন্ধ ঘরগুলো খুলুন, যা রহস্য আছে তা ওই ঘরগুলোতেই আছে। ওস্তাদ জাবেদ এক মুহূর্ত ভাবলেন, 7 জন নিখোঁজ পুরুষ, 7টি বন্ধ ঘর, আর এই যুবক যার চোখে ভয় নেই বরং সংকল্প ছিল।
তারা হাত মিলালেন এবং বললেন, ঠিক আছে, কিন্তু 10 মিনিট, মাত্র 10 মিনিট। রাত বাড়লে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে, রমজান সাদিয়ার দরজায় পৌঁছল। দরজা ধাক্কা দেওয়ার আগেই খুলে গেল, যেন সাদিয়া আগে থেকেই জানত। সাদিয়া সামনে দাঁড়িয়েছিল। সেই একই হাসি, সেই গভীর চোখ। রমজান ভেতরে ঢুকল এবং দরজা পেছন থেকে বন্ধ হয়ে গেল। ওদিকে পেছনের দেয়ালের অন্ধকারে ওস্তাদ জাভেদ সাবধানে পা রাখলেন, হাতে হাতুড়ি, শ্বাসরুদ্ধ। প্রথম তালা ভাঙল। ভেতর থেকে ঠান্ডা ভারী বাতাস বেরোল, যা এই আবহাওয়ায় সম্ভব ছিল না। প্রথম ঘরে মেঝের ওপর হাঁটুর দাগ ছিল, যেন কেউ বছরের পর বছর সেখানে বসেছিল। দ্বিতীয় ঘরের দেয়ালে নখ দিয়ে একটি নাম লেখা ছিল, গভীর যন্ত্রণাদায়ক। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রতিটি ঘর খালি, কিন্তু প্রতিটি ঘরে কোনো না কোনো চিহ্ন, যেন সেখানে বন্দি থাকা ব্যক্তি শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি প্রমাণ করার চেষ্টা করেছে যে সে এখানে ছিল, সে জীবিত ছিল, তাকে যেন মনে রাখা হয়। ষষ্ঠ ঘরের দেয়ালে 7টি নাম লেখা ছিল এবং শেষ নামটি ছিল সুলতানের। ওস্তাদ জাবেদের হাত কাঁপল। এখনও সপ্তম ঘরটি বাকি ছিল। ওদিকে সাদিয়ার ঘরে রমজান বসেছিল। তখন হঠাৎ সাদিয়ার চোখ শুরু হলো এবং সে বলল, তুমি একা আসনি। সেই মুহূর্তেই পেছনের অংশ থেকে সপ্তম ঘরের তালা ভাঙার শব্দ এলো। সাদিয়া দ্রুত উঠল, রমজানও তার পেছনে দৌড়ালো। যখন তারা সপ্তম ঘরের দরজায় পৌঁছালো, তখন উস্তাদ জাবেদ ভেতরে দাঁড়িয়েছিলেন এবং সামনে 7টি চেয়ার ছিল। 7টি শরীর, চোখ খোলা, কিন্তু কোনো শ্বাস নেই, কোনো নড়াচড়া নেই, একদম খালি, যেন কেউ মানুষ বানিয়েছে কিন্তু ভেতরে আত্মা দিতে ভুলে গেছে। রমজানের নজর সরাসরি শেষ চেয়ারটির ওপর গেল। রমজান হাত বাড়ালো ভাইয়ের কাঁধ স্পর্শ করার জন্য এবং হাত ভেতর দিয়ে গলে গেল। শরীর ছিল, কিন্তু ভেতরে কিছুই ছিল না। রমজানের হাঁটু দুর্বল হয়ে গেল এবং সে মেঝের ওপর বসে পড়ল। চোখে জল ছিল, কিন্তু কোনো শব্দ ছিল না। উস্তাদ জাভেদ সাদিয়ার চোখের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, এই সব কেন হলো, সত্যি বলো। সাদিয়া প্রথমবার না হেসে জবাব দিল, আমি নিজে থেকে এটি করছিলাম না, আমি একজন শক্তিশালী জিনের গোলাম। 50 বছর ধরে সেই জিন মানুষের আত্মাকে তার শক্তির জন্য ব্যবহার করে এবং আমি ছিলাম তার মাধ্যম। আমি চাইলেও থামাতে পারতাম না। এই বন্ধন সেই সময় তৈরি হয়েছিল যখন এই গ্রামের এক ব্যক্তি সেই জিনের সঙ্গে চুক্তি করেছিল নিজের মৃত ছেলেকে ফিরিয়ে আনার জন্য। জিন ছেলে ফিরিয়ে দেয়নি, কিন্তু চুক্তি পাকাপাকি করে নিল যে প্রতি 7 বছর পর এই গ্রামের একজন পুরুষ আমার লস্করে আসবে, আর আমি সেই চুক্তির মাধ্যম হলাম। রমজান মেঝে থেকে উঠে জিজ্ঞেস করল, সেই ব্যক্তি কে ছিল? সাদিয়া আস্তে করে বলল, যার রক্ত আজও এই গ্রামে আছে, রহমতের দাদা। ওস্তাদ জাবেদ আর রমজান দৌড়াতে দৌড়াতে রহমতের বাড়ি পৌঁছালো। রাত 3টে বাজছিল, কিন্তু রহমত দরজাতেই দাঁড়িয়েছিলেন, যেন তিনি জানতেন যে এই রাত আসবেই। তার মুখ দেখে মনে হলো যেন 50 বছরের বোঝা তার পিঠের ওপর চেপে আছে। রমজান তার চোখের দিকে তাকালো এবং বুঝে গেল, এই সেই ব্যক্তি যে জানত, যে বুঝত, কিন্তু চুপ ছিল। উস্তাদ জাবেদ শুধু এটুকুই বললেন, রহমত, আপনার দাদা এক জিনের সঙ্গে চুক্তি করেছিলেন। আপনি জানতেন, আপনি 50 বছর লুকিয়েছেন এবং সেই নিস্তব্ধতার কারণে 7টি ঘর ধ্বংস হয়েছে। 7 জন পুরুষের আত্মা এক জিনের লস্করে চলে গেছে। রহমতের চোখের জল বেরিয়ে এলো, আসল চোখের জল, যা 50 বছর ধরে ভেতরে বন্ধ ছিল। তিনি কাঁপা গলায় বললেন, আমার দাদা নিজের মৃত ছেলেকে ফিরিয়ে আনার জন্য এক আমিলের মাধ্যমে সেই জিনের সাহায্য চেয়েছিলেন। ছেলে ফিরে আসেনি, কিন্তু চুক্তি হয়ে গেল। মরার সময় তিনি আমাকে বলেছিলেন, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এই সব থেমে যাবে, কিন্তু থামেনি, আর আমি চুপ থাকলাম এবং পুরুষরা নিখোঁজ হতে থাকল। আমি জানতাম, আমি সব জানতাম। রমজান তার দিকে তাকালো এবং বলল, আপনার নিস্তব্ধতা আমার ভাইকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। রহমত কিছু না বলে উঠলেন এবং সঙ্গে চলতে শুরু করলেন। যখন তারা সাদিয়ার বাড়ি পৌঁছালেন, তখন রহমত ওই 7টি খালি চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রতিটি চেয়ারে সেই শরীরগুলো যার আত্মা ছাড়া ছিল, যা তার নিস্তব্ধতার মূল্য ছিল। রহমত চোখ বন্ধ করলেন এবং বললেন, আমি নিজেকে সেই জিনের হাতে সঁপে দিচ্ছি। আমার আত্মা নিয়ে নাও, কিন্তু এই 7 জনকে ছেড়ে দাও। এরা নির্দোষ ছিল, আমি ছিলাম না। ঘরে বাতাস বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল। তারপর হঠাৎ রহমতের শরীরে একটি কাঁপুনি এলো। তার চোখ বড় হয়ে গেল এবং তিনি নিঃশব্দে মেঝের উপর পড়ে গেলেন। তার শ্বাস থেমে গিয়েছিল। তার বংশের বোঝা, তার দাদার গুণা, তার নিজের নিস্তব্ধতা সব একসঙ্গে শেষ হয়ে গেল। কিন্তু ওই 7টি শরীর যা চেয়ারে বসেছিল, একে একে আবঝা হলো এবং অদৃশ্য হয়ে গেল।
মুক্ত হলো কিন্তু ফিরে এলো না, কারণ যে সেই জিনের দুনিয়ায় চলে যায় সে এই দুনিয়ায় আর ফিরে আসতে পারে না। রমজান সেই জায়গাটি দেখল যেখানে একটু আগে সুলতানের চেয়ার ছিল, শুধু একটি আংটি পড়েছিল, সুলতানের আংটি যা সে বিয়ের দিন পড়েছিল। রমজান সেটি তুলে নিল, মুঠোর মধ্যে বন্ধ করল এবং চোখ বন্ধ করে নিল। সাদিয়া দেয়ালের সঙ্গে দাঁড়িয়েছিল এবং প্রথমবার তার মুখে সেই হাসি ছিল যা 7টি বিয়েতে কখনো যায়নি। সে আস্তে করে বলল, আমি মুক্ত হয়ে গেলাম 50 বছর পর। আর পরদিন সকালে সাদিয়ার বাড়ি খালি ছিল, না সাদিয়া, না চেয়ার, না বন্ধ ঘর। দেয়ালগুলো একদম পরিষ্কার, যেন কখনো কেউ সেখানে ছিলই না। আর গ্রামে আজও এই শিক্ষা বেঁচে আছে, এক ব্যক্তির লোভ আর এক ব্যক্তির নিস্তব্ধতা উভয়ই মিলে পুরো প্রজন্মকে ধ্বংস করতে পারে। যদি এই গল্পটি আপনার ভালো লাগে তবে লাইক করুন, কমেন্টে লিখুন আল্লাহু আকবার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখনও শোনানোর মতো অনেক গল্প বাকি।